नमस्कार बंधुरा आज আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্র্যাকটিস সেট 4 করব। তো তোমরা যারা এই প্র্যাকটিস সেটগুলো দেখো তোমাদের একটাই বলবো যে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ দেখো এই যে প্র্যাকটিস সেট আমার এই যে প্র্যাকটিস সেটগুলো তোমরা আপকামিং যে এক্সাম আছে WBP, তো তোমরা এখান থেকে মোটামুটি ধরে নাও যে 80 to 90% কমন পেয়ে যাবে। হয় এই কোয়েশ্চেনগুলোই পাবে কিংবা এই টাইপের কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে। তো তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো দেখলে একটা এক্সপিরিয়েন্স হবে যে এক্সামে কী টাইপের কোয়েশ্চেন আসে, কারণ এগুলো তোমার যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেখান থেকে কিছু নেওয়া, কিছু খুব ইম্পর্ট্যান্ট যেগুলো অন্যান্য এক্সামে এসেছে, PSC হোক বা WBCS হোক বা আদার্স যে স্টেট এক্সাম, তো সেখান থেকেও আমি এই কোয়েশ্চেনগুলো দিয়েছি। তো তোমরা এগুলো পুরো শেষ পর্যন্ত দেখবে। তো দেখো আজকের 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কী ছিল। দেখো আমরা জানি ভারতে সাইমন কমিশন কবে আসে 1928, এবং গঠন কবে হয় 1927 সালে। ভারতে এসেছিল 1928 সালে। তো এটা বয়কট করার কারণ কী ছিল? কারণ দেখো এই সাইমন কমিশনে এই যে কমিশন 7 জনের একটা মেম্বার ছিল এই কমিশনে, সেখানে 7 জনে কী ছিল, ব্রিটিশ ছিল। তো এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। তো এটাই মেন কারণ ছিল যে সাইমন কমিশন বয়কট করা হয়েছিল। এবং এটার পরিবর্তে কি হয়েছিল, ইন্ডিয়াতেও একটা রিপোর্ট জমা দেওয়া হয় যেটাকে বলা হয় নেহেরু রিপোর্ট। তোমরা জানো এটা মতিলাল নেহেরু নেতৃত্বে এটা দেওয়া হয়েছিল। তো এখানে অপশান হবে 1, কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। দেখো এটা তো ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রিফর্মসের জন্য এই কমিশন গঠন করা হয়েছিল। তো যেহেতু ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রিফর্মসের জন্য, অথচ ইন্ডিয়ানেই নেই সেই কমিশনে, তো এই জন্য এটা বয়কট করা হয়েছিল। এরপর দেখো ভাগীরথী এবং অলকানন্দা নদীর সঙ্গম স্থল হলো। তো ভাগীরথী এবং অলকানন্দর সঙ্গম স্থল কি? এটা দেবপ্রয়াগ। এবং ভাগীরথী এবং অলকানন্দ যেখানে মিশছে তারপর থেকে যে নদীটা হয় তার নাম কি? গঙ্গা। তো গঙ্গা প্রথম থেকে নাম থাকে না, আসলে এটা আরও আছে। যেমন ধরো প্রথমে দুটো নদী আছে, একটা নাম হচ্ছে কি বিষ্ণুগঙ্গা, আর একটা নাম হচ্ছে ধৌলিগঙ্গা। তো এই দুটো নদী একসাথে মেশে, এরকম ধরো বিষ্ণুগঙ্গা আর ধৌলিগঙ্গা মিশছে, তো যেখানে মিশছে সেই জায়গার নাম কি? এটার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। তো বিষ্ণুপ্রয়াগ থেকে এই দুটো নদীর নাম হয় অলকানন্দা। এবং অলকানন্দাতে আরেকটা নদী মেশে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে নন্দাকিনী। এবং যেখানে মিশে তার নাম কি? নন্দপ্রয়াগ। তারপর অলকানন্দা আবার যায় এবং আরেকটা নদী এখানে মেশে, সেই নদীটার কি নাম? পিন্ডার। এবং যে জায়গাতে মেশে সেই জায়গাটার নাম কি? কর্ণপ্রয়াগ। তারপর আবার অলকানন্দা এরকমভাবে এগোতে থাকে। তারপর আরেকটা নদী মেশে কেদারনাথ থেকে যেটা আসছে, যার নাম হলো মন্দাকিনী। এটা ছিল নন্দাকিনী, এটা হচ্ছে মন্দাকিনী। এবং এই জায়গার নাম কি হয়? রুদ্রপ্রয়াগ। এরপর অলকানন্দা আবার এগিয়ে যায় এবং আরেকটা নদী আছে ভাগীরথী যখন মেশে অলকানন্দার সাথে, এই জায়গাতে এটার নাম হচ্ছে দেবপ্রয়াগ, এবং এখান থেকে নদীর নাম হয় গঙ্গা। তো এটা মনে রাখবে। তো এই যে 5টা প্রয়াগ, এই 5টা প্রয়াগকে একসাথে কি বলা হয়? পঞ্চপ্রয়াগ। মানে কি প্রথমে বিষ্ণুপ্রয়াগ এখানে, তারপর কি আসছে? তারপর আসছে নন্দপ্রয়াগ, তারপর কি আসছে? কর্ণপ্রয়াগ, তারপর কি আসছে? রুদ্রপ্রয়াগ, তারপর দেবপ্রয়াগ। তো এই 5টা প্রয়াগকে বলা হয় পঞ্চপ্রয়াগ। তো ভাগীরথী আসে গঙ্গোত্রী থেকে। আসলে যে উত্তরাখণ্ডে ভাগীরথীকে আসল গঙ্গা মনে করা হয়, এবং এই যে অলকানন্দ এটিকে এর সহায়ক নদী মনে করা হয়। তারপর দেখো বার নিম্নের কোনটির একক? বার আসলে এটা প্রেসারের একক বা চাপ। তো আমরা জানি, দেখো প্রেসার পি সমান কি হয়? F/A। এফ কি? ফোর্স, মানে একক এটা যেটা হয় একক আয়তনের উপর যে আমরা বল প্রয়োগ করি। তো এটা এসআই ইউনিট কি হয়? এটার এসআই ইউনিট হয় পাস্কাল। তোমরা সকলেই জানো পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। তো দেখো যেটা হয় 1 বার সমান কি হয়? 1 লক্ষ। এটা কি হয়? পাস্কাল। 1 লক্ষ পাস্কাল। তো এটাই। এরপর দেখো কোনটি উত্তরবঙ্গের নদী নয়?
কোনটি উত্তরবঙ্গের নদী নয়? তো রায়ঢাক তো উত্তরবঙ্গের নদী, কারণ এটি কি, এটি ব্রহ্মপুত্রার উপনদী। এটি কার উপনদী? ব্রহ্মপুত্র। তারপর দেখো হলদি অ্যাকচুয়ালি পূর্ব মেদিনীপুরের নদী। তো তো এটা হুগলি নদীর সাথে মিলিত হয়, হুগলি নদীর উপনদী। তো এটা কি, এটা তো পূর্ব মেদিনীপুর তো আর উত্তরবঙ্গে নয়, এটা দক্ষিণবঙ্গে। তাহলে এটা হলদি নদী অ্যান্সার হবে। কালজানি কার উপনদী? এটা তোরসা। এরপর দেখো এলটিই কথাটি যুক্ত, এটা তোমরা সকলেই জানো, তোমাদের সকলের কাছে এখন 4G মোবাইল আছে। এলটিই মানে কি? লং টার্ম ইভলিউশন। এখন তো সবাই ভোল্টি ইউজ করে, ভিও এলটিই। এটা কি? ভয়েস ওভার লং টার্ম ইভলিউশন। তো এটি কার সাথে যুক্ত হবে? মোবাইল যোগাযোগ ব্যবস্থার সাথে, মোবাইল যোগাযোগ ব্যবস্থার সাথে। তারপর দেখো এইচআইভি মানে কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তো এটা অ্যাকচুয়ালি এইচআইভি পজিটিভ কোনো ব্যক্তির রক্ত, ব্লাড যদি সাধারণ একটা কোনো মানুষের ব্লাডের সাথে মিশে যায়, তাহলে সেই সুস্থ মানুষটি কী হয়? এইচআইভি পজিটিভ হয়। তো করমর্দন মানে কি? এটা হ্যান্ডশেক। তো হ্যান্ডশেক দ্বারা তো ব্লাড আসবে না, এটা হবে না। ইঞ্জেকশনের একই সুচ ব্যবহার করলে, হ্যাঁ এটাই হবে অ্যান্সার। যদি একটা এইচআইভি পজিটিভ রোগীর ইঞ্জেকশনের সুচ যদি আর একটা যেটা সুস্থ মানুষের শরীরে একই সুচ যদি ব্যবহার করা হয়, তাহলে চান্স থাকে যে সেই ব্যক্তির রক্ত একটা সুস্থ ব্যক্তির রক্তে মিশতে পারে। তো এটা হবে অ্যান্সার। একই বিছানা ব্যবহার করলেও হবে না, আর খাবার ভাগ করে খেলেও হবে না। এরপর দেখো মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত? এটা খুবই মানে পপুলার একজন। মনিকা বাত্রা টেবিল টেনিস খেলে। তো তোমরা জানো এখন 2020 নভেম্বর পর্যন্ত কী ছিল? টপ র্যাঙ্ক ইন্ডিয়ার মধ্যে আর কি, ইন্ডিয়ার টপ র্যাঙ্ক ফিমেল টেবিল টেনিস প্লেয়ার ছিল। এবং ওয়ার্ল্ডের কত? 63rd। এবং 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডও পেয়েছেন মনিকা বাত্রা। তারপর দেখো লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছ, এটা তো জানা উচিত, হ্যালোফাইটস। যেগুলো ম্যানগ্রোভ ট্রি তোমরা জানো, সেগুলো কি লবণাক্ত জল বা সমুদ্রের ধারে যেগুলো যেসব উদ্ভিদ উৎপন্ন হয়। হাইড্রোফাইট কি? যেগুলো জলে উৎপন্ন হয়। তোমরা দেখেছো জলে বিভিন্ন ধরনের কচুরিপানা, পদ্ম, এগুলো কি হাইড্রো মানে কি? জল। এটা মেসোফাইট মানে হচ্ছে ল্যান্ড প্ল্যান্ট যেগুলো, সেগুলোকে মেসোফাইট বলা হয়। তারপর দেখো ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারাটি যে বিষয়ের সাথে যুক্ত। 50 নম্বর ধারাতে কি বলা হয়েছে? 50 নম্বর ধারাতে বলা হয়েছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। তো জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ কি না? বিচারকবর্গকে কার্যনির্বাহী গণের থেকে আলাদা করা, ওটাই আর কি সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। তো এটা 50 নম্বর ধারা, এটা কোন পার্টের মধ্যে পড়ছে? এটা পার্ট 4। তোমরা যদি জানো পার্ট 4, এটাকে কী বলা হয়? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো এগুলো তোমরা দেখে যাবে। এটা 36 to 51 ডিরেক্টিভ প্রিন্সিপাল। তারপর দেখো কে ম্যাকমিলান আবিষ্কার করেছিলেন? কে ম্যাকমিলান কী আবিষ্কার করেছিলেন? না বাইসাইকেল আবিষ্কার করেছিলেন মোটামুটি কত সালে? 1839 সালে তিনি বাইসাইকেল আবিষ্কার করেন। পিছনের চাকাটি খুব বড় ছিল এবং সামনেরটা কি ছিল? ছোট। তারপর দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটা কোথায়? এটা নেদারল্যান্ডের কোথায়? দ্য হগ, HAGUE। এটা নেদারল্যান্ডের দ্য হগে এটা এর হেড অফিস, এটি অবস্থিত। এবং এটি কত সালে ফাউন্ড করা হয়? এটি 26শে জুন 1945 সালে। 26শে জুন 1945 সালে। তো এটা অনেক সময় দেয়। তারপর দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কী বলা হয়? প্রধানকে বলা হয় সিইও। এটা তোমরা সকলেই জানো, চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও। এখন বর্তমানে সিইও কে আছে ভারতের যে রিজার্ভ ব্যাংকের? তোমরা জানো এটা হচ্ছে শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাসকে আছে এখন সিইও আছে। আর আরেকটা নিউ ডেপুটি গভর্নর এখন রিজার্ভ ব্যাংকে, যে আরবিআই, তাতে কি হয়েছে? নিউ ডেপুটি গভর্নর নিয়োগ করা হয়েছে। নিউ ডেপুটি গভর্নরকে এখন এটা
রবিশঙ্কর, টি রবিশঙ্কর। তো এটা যে টি রবিশঙ্কর কি নিউ ডেপুটি গভর্নর। এই হেডকোয়ার্টার কোথায়? রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার। এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও, কমেন্ট করে জানাও যে রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়। এটা তোমরা কমেন্ট করবে, কিন্তু এমনি ফেলে রেখো না। তারপর দেখো ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়া সাল হলো। তো প্রথম যে পঞ্চবার্ষিকী বা 5 ইয়ার্স প্ল্যান বলা হয়, এগুলো এক্সামে খুব ইম্পর্ট্যান্ট। 5 ইয়ার্স প্ল্যান, তো এটা প্রথম কত সালে শুরু হয়? এটা 1951 সালে শুরু হয়। এবং এই 5 ইয়ার্স প্ল্যানকে রিপ্লেস কে করে? এখন আর 5 ইয়ার্স প্ল্যান নেই, এটাকে রিপ্লেস কে করেছে? না নীতি আয়োগ। তোমরা যদি জানো নীতি আয়োগ, নীতি আয়োগ, এখন নীতি আয়োগ আছে। তো নীতি আয়োগের যে এটা কত সালে শুরু হয়? এটা হয় 1 জানুয়ারি 2015। এবং কে শুরু করে এটা? আমাদের পিএম নরেন্দ্র মোদী। এটা মনে রাখবে, কারণ এই ডেটটা অনেক এক্সামে দিয়েছে। নীতি আয়োগ কবে থেকে শুরু হয়? 1 জানুয়ারি 2015। তারপর দেখো বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল, বা খাল কি বলা হয়? ক্যানাল। এটা কি? সুয়েজ খাল। তো তোমরা কিছুদিন আগে দেখেছিলে সুয়েজ খালে কি হয়েছিল? একটা শিপ আড়াআড়িভাবে আটকে গিয়েছিল সুয়েজ খালে। এটা কোথায় আছে? এটা ইজিপ্টে আছে, ইজিপ্টে। তারপর দেখো বিখ্যাত সাঁচি স্তূপ। বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেন অশোক। বিখ্যাত সাঁচি স্তূপ অশোক নির্মাণ করেন। এটা কোথায় আছে সাঁচি স্তূপ? এটা আছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে সাঁচি স্তূপ আছে। এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা 1989 সালে এটাকে সাঁচি স্তূপকে কী করা হয়েছে? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে নিয়ে আসা হয়েছে। তারপর দেখো কারা ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন? তো স্বর্ণমুদ্রা প্রথম প্রচলন করেন ইন্দো গ্রিকরা প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন। দেখো এরপর কোন ধারা ভারতের বাকি অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে? তো এটা আগে ছিল 370 ধারা, এটা আলাদা করতো। এখন তো ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে জম্মু কাশ্মীর। এবং কি হয়েছে? জম্মু কাশ্মীরকে ভেঙে ইউনিয়ন টেরিটরি একটা করা হয়েছে, দুটো ইউনিয়ন টেরিটরি করা হয়েছে। একটা কি? জম্মু কাশ্মীর, আর একটা কি? লাদাখ। তারপর দেখো বিশ্বের বৃহত্তম ফুলটি হলো, এটা কোনটা? না রাফলেসিয়া। অ্যাকচুয়ালি এটা পুরো নাম হচ্ছে রাফলেসিয়া অ্যারনোল্ডি এটা। তারপর দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? তো ওয়েব পেজ ডিজাইন করার জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি? না জাভা দিয়ে কী করা হয়? ওয়েব পেজ ডিজাইন করা হয়। তারপর দেখো মাই লাইফ কার আত্মজীবনী? মাই লাইফ কার আত্মজীবনী? এটা সকলে জানো, এটা কমেন্ট সেকশনে জানাও আমাকে, কমেন্ট সেকশনে জানাও মাই লাইফ এটা কার আত্মজীবনী। এটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই জনপ্রিয়। আশা করি তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারগুলো করবে। তো আজ এতটাই ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দাও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করো তোমরা। পিডিএফের জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। আমার যে এই ভিডিও তার পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারো এবং তোমরা আবার রিভিশন করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।